সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি উপন্যাসটির ১বিংশ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। আসলে এরই নাম বড় হওয়া। খেপে খেপে কষ্ট করে যাচ্ছি এক এক জায়গায়। আগে দেশবাড়ির জন্য কষ্ট হতো। পরিচিত গাছপালা, মানুষজন, গোপাট, স্কুল বাড়ির সঙ্গে মানুষের নাড়ির টান জন্মে যায়। চলে আসার সময় কেবল মনে হতো এখানে আর আমি থাকব না, কখনো আর আসব না। অথচ এরা শীত গ্রীষ্মে একই রকমভাবে দাঁড়িয়ে থাকবে। যে বালক দৌড়ে যেত গ্রীষ্মের দিনে আম পাড়ত, সে থাকবে অনেক দূরে। শস্যক্ষেত্রগুলিতে ফসল ফলবে, কিন্তু যে বালক খেতে ফসল বেড়ে ওঠার সৌন্দর্য উপভোগ করত, সে আর থাকবে না। দেশ ছেড়ে আসার সময় আমার চোখে জল এসে গেছিল। এদেশে এসেও যখন যেখানে ছিলাম সে জায়গাটার জন্য মায়া পড়ে গেছে। এখানে এসেও তাই। এত কম বয়সে লক্ষ্মীর ২ বার বিয়ে হয়েছে, অথচ কেউ বেঁচে নেই। মা নেই, বাবা নেই। লক্ষ্মীর চালচলন দেখলে বোঝাই যায় না সে এত শোক তাপ পেয়েছে। বরং ওই যেন এত বড় বাড়িটার আসল চাকা। কারণ এই বাড়িতে সবাই যে যার নিজের নিজের কাজে ব্যস্ত। এমনকি তারা চান করে জামা কাপড় পর্যন্ত কেচে দেয় না, সব লক্ষ্মীর জন্য পড়ে থাকে। পাকশালায় আর ২জন মাঝবয়সী বউ থাকে, কার্তিকের বউ আর সদী পিসি। ওরা রান্নাবান্নার তদারক করে। উত্তর দিকের অতিথিশালার পাশে কার্তিকের থাকার ঘর। সে মোড়ে একটা মুদি দোকান করেছে। বউ তার পাকশালে থাকে, বিনিময়ে সেও খেতে পায়। সে অবশ্য বলে ২ বেলা প্রসাদ পায়। সে বদ্রিদাকে মামা ডাকে, সম্পর্কে তাই হয়। আমি বদ্রিদাকে দাদা ডাকি বলে সে আমাকে মামা ডাকে, মাস্টার ডাকে না। আমার ঘরটার ভিতর দিয়েই সবাইকে যেতে হয়। ৪-৫টা সাইকেল আছে। সাইকেলগুলি সব পড়ার ঘরের এক কোনায় জমা হয়ে থাকে। সাইকেলের গায়ে কারো নাম লেখা নেই, যার যখন যেটা দরকার নিয়ে বের হয়ে যায়। বদ্রিদা বলেছে এজমালি সংসার। আসলে বুঝি তিনি বলতে চেয়েছিলেন পান্থশালা। সকাল থেকেই পান্থশালায় লোক আসা শুরু হয়। মন্দিরের সদর দরজা দিয়ে ঢুকলে ঘুরে যেতে হয় বলে আমার ঘরটা দিয়ে শর্টকাট করে। যাবার সময় সবার একটা কথা, কি মাস্টার, তোমার ছাত্ররা পড়ছে তো? এরা এখন ভিতরে গিয়ে বদ্রিদার ঘরে তাস খেলতে বসবে। তারপর দুপুরে খেয়ে কখনো ঘুমিয়ে শেষ বেলায় বাড়ি ফেরে। কেউ যাবার সময় নটুপটুর মাথায় গাঁটটা মেরে যায়। নটু যে এ বাড়ির হবু মালিক কেউ মানতেই চায় না। তার বাবার বন্ধুরা আসে শহর থেকে, কেউ আবার বউ বাচ্চা নিয়েও চলে আসে। ভিতর বাড়িতে ঢুকলেই বোঝা যায় কত বিচিত্র মুখ। সবারই লোভ প্রসাদে, এবং এই লোভেই বোধহয় বদ্রিদার চেনা জানার জগৎ এত বিশাল হয়ে যাচ্ছে। বদ্রিদার এক কথা, এসেছ, মার প্রসাদ না নিয়ে যাবে কি করে? নটু বলল, স্যার, শনিবার কিন্তু সকালেই দরজাটা বন্ধ করে দেবেন। আমি বললাম, কেন রে? শনি মঙ্গলবারে বড় ভিড় হয়। সকাল থেকেই দেখবেন কত দূর থেকে সব লোকজন আসছে, মানত দিতে আসে। নটু আমাকে আরও খবর দিল, রাতে সদু পিসির ভর উঠবে কালীর থানে। লোকজন তখন এই ঘর দিয়ে ছোটাছুটি করবে। আপনারও পড়া হবে না, আমাদেরও না। শনিবারে সেটা যথার্থই টের পেলাম। সকাল হতে না হতেই হুড়োহুড়ি পড়ে গেল। মন্দিরের চাতালে ঢাক বাজছে, পাঁঠার আর্তনাদ। যেসব ছাড়া পাঁঠা অতিথিশালার ওদিকটায় শুয়ে থাকে তারাও আর্তনাদ করছে। চাতালে ঢাক বাজলে কেমন গুম গুম শব্দ হয়। কার্তিক সকাল থেকেই কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে বসে থাকে। শনি মঙ্গলবার তার দোকান বন্ধ থাকে। বড় রামদাটা বালিতে ঘষে ধার তোলে, পট্টবস্ত্র পরে নেয়, এবং তাকে দেখলে বোঝা যায় সে একজন তখন তান্ত্রিক মানুষ। আমাকে মামা পর্যন্ত ডাকে না। গাঁজা ভাং খায় বোধ হয়, না হলে এত গুম মেরে থাকে কেন? মানত করা পাঁঠাগুলি চাতালের এক কোনায় জড়ো থাকে। মন্দিরের মধ্যে কেউ যেতে পারে না। বাইরে অনেক দূরে দাঁড়িয়ে সন্দেশের ঠোঙা অথবা নৈবেদ্য ছুঁড়ে দিতে হয়। সবারই কত রকমের যে দুঃখ
কত রকমের যে প্রার্থনা, ছেলে বুড়ো যুবতী মেয়ে বউ বেটি সবার এত কি প্রার্থনা থাকে। অবশ্য আমি একবার মাত্র বের হয়ে দেখেছিলাম, তারপর মনে হয়েছে ওই গন্ডগোলের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরবে। নিজের ঘরে এসে নটুপটুকে নিয়ে বসলাম। ওদের এ ব্যাপারে কৌতূহল খুবই কম, বরং নটুর দেখলাম সিঁড়ি ভাঙা অঙ্ক শেখার আজ বেশ আগ্রহ। এটা দেখে আমার মাস্টারি করার প্রবণতা চাঙ্গা হয়ে উঠল। খুব অভিনিবেশ সহকারে পড়াচ্ছি। পটু কিন্তু জানালায় বারবার কি দেখছে। পটুর টাস্ক দেওয়া আছে, অথচ সেটা সে করছে না। কি হচ্ছে পটু, ওদিকে মন কেন? একেবারে গুরুজনের মতো গলা আমার। পটু বলল, এই ওখানে কি করছিস রে? জানালায় কাকে উদ্দেশ্য করে কিছু বলছে। তাকিয়ে আমি ভীষণ অবাক। দেখি ওখানটায় পিলু দাঁড়িয়ে আছে। সে দাদার টানে চলে এসেছে। আমি কিভাবে পড়াচ্ছি ভীষণ গর্বের সঙ্গেই দেখছে। পিলুকে দেখে যতটা চঞ্চল হয়ে পড়ব ভেবেছিলাম, ঠিক ততটা হওয়া গেল না। আমার ভাই বলতেও কেমন সংকোচ হচ্ছিল। সে জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে, পরনে ইজের, খালি গা, উস্কো খুস্কো চুল। ও এরকমভাবেই থাকে। সকালবেলায় উঠে ঠিক দাদার জন্য মন কেমন করায় দৌড়ে চলে এসেছে। দরজা খুলে দিয়ে বললাম, ভিতরে আয়। তারপর একটু শাসনের গলায় বললাম, কি করতে এসেছিস? নটু বলল, স্যার ছেলেটা কে? আমি বললাম, তোমরা ভিতরে যাও। তারপরে মনে হলো হাফ প্যান্ট পরা স্যারের এত গাম্ভীর্য শেষ পর্যন্ত টিকতে নাও পারে। বললাম, পিলু। পিলু কিন্তু বেশ খোশ মেজাজে তক্তপোষে বসে পা দোলাচ্ছে। আমার দাদা, আমি দাদার ছোট ভাই। তোমরা দাদার স্টুডেন্ট? নটু বলল, হ্যাঁ। নটুপটু সঙ্গে সঙ্গে যেন হাতে চাঁদ পেয়ে গেল। ওদের সমবয়সী আমার একটা ভাই থাকতে পারে বিশ্বাসই ছিল না। আমার দিকে তাকিয়ে বলল, স্যার ভিতরে যাব? পিলুর দিকে তাকিয়ে বলল, আমি নটু, ওর নাম পটু। যাও। এই পিলু, ভিতরে যাবি? পিলু আমার দিকে তাকালো। নটু কি তার মাকে দেখাতে চায় এই পিলু মাস্টারমশাইয়ের ভাই? সকালবেলায় দাদাকে দেখতে চলে এসেছে। বৌদি যদি কিছু ভাবে, কিংবা বদ্রিদা। বাড়িটার এমনিতেই এত বেশি আকর্ষণ যে কেউ এলে আর যেতে চায় না। পিলুর যা স্বভাব তাকে এমন বাড়িই মানায়। আমি বললাম, পিলু এক্ষুনি চলে যাবে, ওকে ভিতরে নিয়ে যেও না। যেন নিয়ে গেলেই পিলু ধরে ফেলবে এখানে দাদার মতো সেও থেকে যেতে পারে, কেউ কিছু বলবে না। মন্দিরের ডাই করা সন্দেশ, দুপুরে সরু আতপ চালের ভাত, মাছ ভাজা, পটল ভাজা, মুগের ডাল, শনি মঙ্গলবারে বাটি ভর্তি পাঁঠার মাংস, চাটনি। পাত পেতে বসে গেলেই হলো। যে আসে সেই যখন পাত পেতে বসে যেতে পারে, তখন তার বেলায় কতটা রামায়ণ মহাভারত অশুদ্ধ হবে। কিন্তু পিলুটা বোঝে না কেন যে আমার ইজ্জত আছে। তুই তো আর কার্তিক ভাদুরী নোস যে পাঁঠা কেটে বাড়ির লোক হয়ে যাবি। তুই যে নটুপটুর স্যারের ভাই। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেল। লক্ষ্মী এসে গেছে এক বাটি মুড়ি আর 4টে কাঁচা গোল্লা নিয়ে, তার সকালের টিফিন। পিলু বড় বড় চোখে বাটিটা দেখছে। লক্ষ্মী বলল, ধরো মাস্টার। তারপরেই পিলুর দিকে তাকিয়ে বলল, ও মা, হে যে তোমার সেই ভাইটা গো। লক্ষ্মী পিলুকে একবার দেখে চিনে রেখেছে। কি গো, দেখতে এলে দাদাকে খেয়ে ফেলেছি কিনা? লক্ষ্মীর ভিতরে অন্য এক ব্যথা কাজ করে বুঝতে পারি। সে কি টের পায় যাকে সে ভালোবাসে সে মরে যায়? তার কি ভয় থাকে গভীরে কোনো গোপন ভালোবাসায় পড়ে গেলে আমাকে নির্ঘাত গিলে ফেলা হবে? এবং লক্ষ্মীর আচরণ মাঝে মাঝে আমাকে বিস্মিত করে। আমার সমবয়সী, অথচ এই বাড়িতে তার কি হম্বিতম্বি। সারাটা দিন কাজ, তারপর সন্ধ্যার পর সে আর কোনো কাজ করে না। ভিতর বাড়ির বারান্দার এক পাশে শরীর মুখ ঢেকে শুয়ে থাকে, ভোঁস ভোঁস করে ঘুমায়। রাত 12টার পর শিবা ভোগ হয়। তারপর বদ্রিদা, বৌদি, নটু, পটু, দিদি অর্থাৎ সেবায়েত বংশের সবাই খাবে। অবেলায় কেন ঘুমায় সবাই
এখন বুঝতে পারি। বৌদি আমাকে বলেছিলেন, তুমি কি আগে খেয়ে নেবে ভাই, খেলে বলো। আমার কেমন সংকোচ হয়েছিল বলতে, এত রাতে কখনো খাই না বৌদি। আবার মনে হয়েছিল, আমার 2 ছাত্র যদি এত রাত করে খেতে পারে, আমি পারবো না কেন? বলেছিলাম, না না ঠিক পারবো, কোনো অসুবিধা হবে না। রাতে জাগা অভ্যাস নেই বলে ঘুমিয়ে পড়তাম। লক্ষ্মী এসে ডেকে দেয়, ও মাস্টার ওঠো, খাবে চলো, দাদা বৌদি সবাই বসে আছে। আমার এত ঘুম যে কখনো বিরক্ত হয়ে যেত ডাকতে ডাকতে। কি যে মরণ বুঝি না বাপু, খিদে পায় না? খিদের চেয়ে ঘুমটা বেশি। সে কখন 4টি খেয়েছ, দেখো কেমন হাঁ করে ঘুমাচ্ছে, জল ঢেলে দেব বলছি। উঠে বসলে দেখতাম লক্ষ্মী আমার দিকে তাকিয়ে নেই, যেন দেয়াল টেয়াল দেখছে। আসলে এই বাড়িতে লক্ষ্মীর পছন্দ মতো লোকের অভাব। আমাকে তার পছন্দ, সেটা প্রথম দিনেই বুঝতে পেরেছিলাম। বয়সের তুলনায় হাতে পায়ে বেশি লম্বা হয়ে গেছি। সোনালি দাড়ি গোঁফ অল্প অল্প সারা গালে। লক্ষ্মী ঠাট্টা করে কাল বলেছিল, নবীন সন্ন্যাসী ঠাকুর গো, কি যে আমার হবে। সেই লক্ষ্মী পিলুকে দেখে ছাড়বে না বোঝাই যাচ্ছিল। এতেই আমি আরো বেশি কাবু হয়ে গেছিলাম। নটুপটু দাঁড়িয়ে আছে সঙ্গে করে ভিতরে নিয়ে যাবে বলে। পিলু পা পা করে এগুচ্ছিল, কিন্তু 4টে বড় বড় কাঁচা গোল্লা, 1 জামবাটি মুড়ি দেখে তার এগোনো বন্ধ হয়ে গেল। লক্ষ্মী সব রেখে ছুটে গেছে ভেতরে। কেন গেল বুঝি না। পিলু কি সং তামাশা? ভিতরে ভিতরে পিলুর উপর খেপে যাচ্ছিলাম। এলি তো একটা জামা গায়ে দিয়ে আসতে ক্ষতি কি ছিল? জামাটা ছেঁড়া, আচ্ছা তা হোক না, জামা তো। ওর নাকটা দেখলাম, পোঁটা লেগে থাকে, বড় খারাপ স্বভাব। সে কবে থেকে গায়ে রেফিউজি ছাপ লেগেছিল, সেটা ঘর বাড়ি হয়ে যাবার পর থাকা ঠিক না। তবে রক্ষে নাকে পোঁটা নেই। ওর রং শ্যামলা, মুখে মায়ের আদল, চোখ দুটো বড়ই মায়াবী। যা কিছু দেখে তাই ওর কাছে বিস্ময়। ফলে চোখ দুটো দিনে দিনে আরও বেশি ডাগর হয়ে উঠছে। এহেন বালকের প্রতি লক্ষ্মী, নটু, পটু সবাই টানবোধ করবে সেটার বেশি কি। কিন্তু ওরে বিস্ময়ে আমার যে সম্ভ্রম যায়। চকিতে এত সব ভাবনা মাথায় খেলে গেল। কেউ নেই দেখে বললাম, পিলু বাড়ি যা, এক্ষুনি চলে যা। পিলু যেন আমার কথা শুনছে না। দাদা তুই 4টে কাঁচা গোল্লা খাবি? তারপর আর আমার জবাবের প্রতীক্ষা না করে নিজেই ছুটে কাঁচাগোল্লা তুলে একটা মুখে পড়ে দিল। কাঁচাগোল্লা একসঙ্গে মুখে পড়ে দিলে গলায় আটকে যায়। পিলুর অভ্যাস নেই, সে মুখে দিয়ে বুঝলো গলা দিয়ে ঢুকছে না। আমি চিৎকার করে উঠলাম, শিগগির জল খা। জল খেলে এমন সুস্বাদু খাবার মিলিয়ে যাবে। সে কিছুতেই জল খেতে রাজি না, কিন্তু চোখ মুখের অবস্থা খারাপ। জল ঠেসে ধরলাম মুখে, বিষম খাচ্ছে, এক বিতিকিচ্ছিরি অবস্থা। আর তখনই দেখি বৌদি, লক্ষ্মী, নটু, পটু হাজির। সবাই পিলুকে দেখতে এসেছে। দেখবে কি, সে তো বিষম খেয়ে অস্থির, তার হাতে আরও একটা কাঁচা গোল্লা। বৌদি কাছে গিয়ে মাথায় ফুঁ দিল এবং দেখলাম পিলুর চোখ আবার সহজ হয়ে আসছে। হাতে আরেকটা কাঁচা গোল্লা দাদার বাটি থেকে তুলে নিয়েছে। কি কি না জানি ভাবে। সে পিছনে নিয়ে গেল হাতটা, কেউ আর দেখতে পাবে না। বৌদি বলল, তোমার ভাই? হ্যাঁ। কি নাম? পিলু। কি সুন্দর দেখতে, হে যে একেবারে যশোদা দুলাল। এবারের কথাবার্তাই এই রকমের। বৌদির ঘরে একটা ছবি দেখেছি, মুখটা ঠিক পিলুর মতো, মাথায় ময়ূরের পালক। ওটা না থাকলে হুবহু পিলুর ছবি হয়ে যেত। বৌদি বলল, লক্ষ্মী ওকেও দুটো খেতে দে। আমার দিকে তাকিয়ে বলল, পিলু দুপুরে মার প্রসাদ খেয়ে যাবে। পিলুর দিকে তাকিয়ে বলল, তুমি কিন্তু যেও না। এ সময় আমার গম্ভীর থাকা ছাড়া উপায় ছিল না। পিলুকে এরা জানে না। পিলু যদি আশকারা পেয়ে যায় তবে এমন সুস্বাদু খাবার হাতছাড়া করে নড়বেই না। পিলু আরও একজন আশ্রিতজন হয়ে যেতে পারে ভাবতেই আমার কেমন সম্ভ্রমে লাগলো। যেভাবেই হোক পিলুকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিতে হবে।
লক্ষ্মীর ছোটাছুটি বেড়ে গেছে। সে পিলুর জন্য 2টো কলা, 1 বাটি মুড়ি, 4টে কাঁচাগোল্লা নিয়ে এসেছে। পিলু এখন খুব ভালো ছেলে। সে কলা 2টো খেয়ে ফেলল, কাঁচাগোল্লা খেলো, মুড়ি খেলো, তারপর আমার পড়ে থাকা বাটির দিকে তাকিয়ে থাকলো। খাবি? তুই খাবি না দাদা? না। দে। বলে সে বাকি 2টো কাঁচাগোল্লা খেয়ে ঢেকুর তুলে বলল, এদের বাড়িতে কাঁচাগোল্লার গাছ আছে না রে দাদা? হ্যাঁ তাই। আমার ক্ষোভে দুঃখে কথা বলতে ইচ্ছে হচ্ছিল না। পিলু, তুই বুঝলি না এ বাড়ির আমি কে? লক্ষ্মী, বৌদি, নটু, পটু কি জানি ভাবলো। আমরা হাভাতে, তাই বলে লোকের কাছেও সেটা প্রকাশ করতে হবে? তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে? ভালো খাবার দেখলে তুই মাথা ঠিক রাখতে পারিস না। এসব কথা বললে পিলু দুঃখ পেতে পারে, বলাও যায় না। বড় অবোধ আমার এই ভাইটি। নটুপটু দাঁড়িয়েছিল। খাওয়া হলেই তাকে নিয়ে যাবে, ঘুরবে, সব গাছপালার ভিতর হেঁটে বেড়াবে। সমবয়সী হলে যা হয়। ওরা আমার শুধু অনুমতির অপেক্ষায় আছে। নটুপটুকে বললাম, তোমরা এখন যাও। ওরা চলে গেল। পিলু অবাক হয়ে দেখল, দাদাটার কি প্রভাব প্রতিপত্তি। সে তো তার দাদাকে একদম মানে না। আর সে দাদার এমন গম্ভীর ভারিক্কি মুখ কখনো দেখেনি। সে যেন কিছুটা ঘাবড়েই গেল। বলল, দাদারে, আমি চলে যাব? এখনই যা। খেতে বলল যে? আরেকদিন খাবি। ওকে বলতে পারতাম, ওরা জানে আমরা খুব গরিব পিলু। গরিব হলেই কি সবসময় হাবাতে হতে হয়? তুই বাবার মান সম্ভ্রম বুঝবি না? কিন্তু সেসব বলতে কষ্ট হলো। সে চুপচাপ বের হয়ে গেল, লাফিয়ে নেমে গেল রোয়াক থেকে। তারপর রেল লাইন পার হয়ে গাছপালার মধ্যে অদৃশ্য হয়ে গেল। পিলু চলে যেতে মনটা ভারী খারাপ হয়ে গেল। একবার ইচ্ছে হলো বের হয়ে ডাকি, পিলু যাস না, খেয়ে যাবি। এমন সুস্বাদু খাবার পিলু কত দিন খায়নি। টানাটানির সংসারে নিত্যদিনের খাওয়া খুব একটা ভালো হয় না। পিলু এখানে খেলে বাড়ি গিয়ে বলতো, মা, কালীবাড়িতে ভোজ খেয়ে এসেছি। শুধু মাকে কেন, যাবার সময় নবমীকেও খবরটা দিয়ে যেত। কি সরু চাল নবমী, আর কি সুঘ্রাণ! পাঁঠার মাংস 1 বাটি, মুগের ডাল, মাছ ভাজা, টক মিষ্টি। কালীবাড়িতে শনি মঙ্গলবার এত প্রসাদ হয় যে কি বলবো। ভোগের রান্না স্বাদই আলাদা, মুখে লেগে আছে। তোমাকে একদিন ধরে ধরে নিয়ে যাব। তারপরেই মনে হলো ভালোই হয়েছে। পিলুর বড় পেটুক স্বভাব। খাবার লোভে পড়ে গেলে সে সহজে নড়তে চায় না, সে দাঁড়িয়ে থাকে। রোজ এসে জানালায় দাঁড়িয়ে থাকতে পারে। বাড়িতে খাওয়া নিয়ে যত ঝামেলা তার। সে মাছ ছাড়া ভাত খেতে পারে না। বাজার না হলে সে নিজেই যায় ডোবা নালায়, কুঁচো চিংড়ি, কাঁকড়া যা পায় কোঁচড়ে করে নিয়ে আসে। আর মাংস কেনার এত পয়সা কোথায়? একবার মাংস খাবো খাবো করছিল, কিন্তু হয় না। সে নিজেই গুলতি মেরে 2টো খরগোশ শিকার করে তারপর নিয়ে এলো। নটুপটু 2বার উঁকি দিয়ে গেছে, কিন্তু মাস্টার মশাইয়ের গম্ভীর মুখ দেখে ঢুকতে সাহস পায়নি। তবু নটু একবার সাহস করে ঢুকে বলল, পিলু কোথায় স্যার? পিলু পিলু তো চলে গেল। পিলু চলে গেছে? মাঝে বলল মাস্টারের ভাই এসে ও এখানে খাবে, রান্নাঘরে খবর দিল। লক্ষ্মীও হাজির। কই গো মাস্টার, তোমার ভাইটি কোথায়? বদ্রিদা ভেতরে নিয়ে যেতে বলল, দেখতে চেয়েছে। ওরা কি ভাবে? পিলু কি সং? ভিতরে আমার কেমন অহংকারে বাঁধল। তারপরে মনে হলো আমি অন্যায় অভিমানে ভুগছি। মানুষ মানুষকে ভালোবাসতে পারে, ঘৃণাও করতে পারে। সব মানুষ সমান হয় না। পিলুকে পাঠিয়ে দিয়ে নিজের সম্ভ্রম রক্ষা করেছি ঠিক, বাবার সম্ভ্রমও রক্ষা করা গেছে, কিন্তু ঠিক মনুষ্যত্ব রক্ষা হয়নি। এমন একটা সরল বালকের প্রতি আমি ভারী অবিচার করেছি। ততক্ষণে খবরটা ভিতরে পৌঁছে গেছে। লক্ষ্মী কলসি কাঁখে ঠায় টেবিলের সামনে দাঁড়িয়ে, আর হাজার রকমের প্রশ্ন। চলে গেল কেন? চলে গেছে, আমি কি করব?
নিজের ইচ্ছা এসেছিল, নিজের ইচ্ছাতে চলে গেছে। ও কারো কথা শোনার পাত্র নয়। তুমি মিছে কথা বলছো মাস্টার। কালির থানে মিছে কথা বলতে হয় না, জানো না? যেচে খেতে এসেছে ভেবেছ। আমার ভিতরে ক্ষোভ বাড়ছিল। মেয়েটার এমন রূঢ় কথা আমার সহ্য হচ্ছিল না। মিছে কথা বলছি? তুই তো এ বাড়িতে জল তুলিস, খেটে খাস, তোরা তো আস্পর্ধা হয় কি করে? বললাম, লক্ষ্মী তুমি পিলুকে চেনো না, মিছে কথা বলার কি আছে? কিন্তু যখন বৌদি আর বদ্রিদা এলেন, আমার সত্যি তালগোল পাকিয়ে গেল। এবার আর খুব জোর ছিল না কথায়। বদ্রিদা বললেন, কোথায় সে, কোথায় গেল? লক্ষ্মী জবাব দিল, কোথায় আবার যাবে? বাড়ি পাঠিয়ে দিয়েছেন মাস্টার, সম্ভ্রমে লাগে। মেয়েটা এত বোঝে কি করে? কিন্তু সবার সামনে লক্ষ্মীকে বলতেও পারছি না। কেন বাজে বকছ? সম্ভ্রমের কি আছে? আমিও তো আশ্রিত জন। বদ্রিদা রোগা মানুষ, গলায় লম্বা পৈতা, খদ্দরের মোটা ধুতি মালকোচা করে পড়া। দেখলে মনে হবে যেন ক্ষিপ্ত হয়েই বাড়ির ভিতর থেকে উঠে এসেছেন। কিন্তু আমি জানি এই অমায়িক মানুষটির ভিতরে একটা বড় মাপের মানুষ বাস করে। তার কাছে মিছে কথা বলতেও বাধছে। বৌদি শুধু বলল, মাস্টার, এটা ভালো কাজ হলো না। কত দূর থেকে দাদাকে দেখতে এসেছে, আবার যাবে রোদে। আমার চোখে জল এসে যাচ্ছিল। কোনো রকমে সামলে বললাম, বাড়িতে কিছু বলে আসেনি। খেয়ে দিয়ে ফিরলে মা বাবা খুব চিন্তায় পড়ে যেতেন। বৌদি দাদা কথাটার মধ্যে যুক্তি খুঁজে পেয়ে আর কিছু বললেন না। নটুপটু পিছনে দাঁড়িয়ে, লক্ষ্মী দাঁড়িয়ে। ওকে বড় ভয় করছে। সে সবার সামনেই না বলে দেয়, সব মিছে কথা, মাস্টারের বানানো কথা। কি নিষ্ঠুর রে বাবা, ভাইটাকে দুটো ভালো মন্দ খেতে পর্যন্ত দিল না। খেতে খেতে বেলা 2-2:30 বেজে যায় এ বাড়িতে। ভোগের রান্না শেষ হয় দেরি করে। পাঁঠা বলি হয় 12টার মধ্যে। মানুষের তো মানতের শেষ নেই। যারা বলি পছন্দ করে না, পাঁঠা উৎসর্গ করে ছেড়ে দেয়। শনি মঙ্গলবারে 1-2 ছাড়া পাঁঠা থাকেই। দিনে দিনে এরা জমে যায়, বাড়ে, বড় হয়। শনি মঙ্গলবারে মানতের পাঁঠা না পাওয়া গেলে ছাড়া পাঁঠা বলি হয়। ওদিকটায় আমি যাই না। ঘরের মধ্যে বসেই টের পাই কার্তিক রামদা নিয়ে এগোচ্ছে। ঢাক, কাশি এবং গুরুগম্ভীর মন্ত্রোচ্চারণ আরম্ভ হলেই বুকটা আমার কাঁপে। পাঁঠা ধরার লোক ধনঞ্জয়। সে সকাল সকাল চান করে মন্দিরে এদিনে চলে যায়। পিলু চলে যাবার পর আমার কিছুই ভালো লাগছিল না। এমনকি মন্ত্রপাঠ, ঢাকঢোলের বাজনা সব কিছুতেই মেজাজ অপ্রসন্ন হয়ে উঠছে। ঝিল থেকে স্নান সেরে আসার সময় দেখেছিলাম কত বিচিত্র মানুষ মন্দিরের চারপাশে জড়ো হয়ে আছে। সাধু, ভিখিরি, ছেলে, মেয়ে, বউ, বুড়ি, গর্দান মোটা ব্যবসায়ী, জমিদার বাড়ির মানুষজন সব যে যার মতো অশ্বত্থ গাছগুলির নিচে শুয়ে বসে আছে, চা খাচ্ছে ফ্লাস্ক থেকে। পিলু এসেছিল শুধু দাদাকে দেখতে, তার আর কিছু আশা ছিল না। এত মানুষের মধ্যে পিলু থাকলে কি আর বেশি বাড়তি মানুষ হতো। লক্ষ্মী এসে বলল, খেতে যান গো মাস্টার, খাবার দেওয়া হয়েছে। বলার ইচ্ছে ছিল, খিদে পাইনি, কিন্তু জানি কথাটা লক্ষ্মী শেষও করতে দেবে না। খিদে পাইনি কেন? মন খারাপ? অত দেমাক ভালো না গো মাস্টার। কালির থানে এছো, কপাল না থাকলে হয় না। মান অভিমান কমাও। গরিব বলে কি মানুষ ছোট হয়ে যায়? খেতে গেলাম অগত্যা, কিন্তু খেতে পারলাম না। বারবারই চোখ ঝাপসা হয়ে উঠছে। পিলুটা হয়তো ডাল দিয়ে ভাত খেয়ে উঠে গেছে। কিছু ভাজা, কুমড়ো ফুলের বড়া, আর কি বেশি রান্না হতে পারে। 2 চৌধুরী থাকার সময়ই বাবা ফতুর। আমার উপার্জনের টাকাও বোধহয় শেষ। খাওয়া দাওয়া কষ্টে চলছে, এখান থেকেও তা বুঝতে পারি। লক্ষ্মী বারান্দায় এক পাশে দাঁড়িয়ে। কলা পাতায় নুন, লেবু, কাঁচা লঙ্কা, জল সে সবাইকে দেয়। তার চোখ ফাঁকি দেওয়া কঠিন বলে চোখ ঝাপসা হলে মুখ নিচু করে রেখেছি। যতদূর জানি ভিতরের দুঃখটা কেউ টের পায়নি, লক্ষ্মীকেও পেতে দিইনি। চুপচাপ খেয়ে উঠে নিজের ঘরে চলে এলাম। তক্তপোষে মাদুর পেতে জানলা ঘেঁষে শুয়ে পড়েছি।
চোখে হাত রেখে কত কিছু ভাবছি। নতুন জীবন শুরু। বদ্রিদা 2-1 দিনের মধ্যে কলেজে যাবেন বলেছেন আমাকে নিয়ে। ভর্তি করার দায়িত্বটা মানু কাকার কথায় তিনিই ভার নিয়েছেন। মানু কাকা নাকি বলেছেন বাবা খুব অসহায় মানুষ। তা বলতেই পারেন, যজন যাজন ছাড়া তার আর কিছু কাজ জানা নেই। এ দেশের মানুষের এমনিতেই ধারণা দেশ ছেড়ে এসে সবাই কুলিন বামুন কায়েত হয়ে গেছে। বাবা যে তেমন নয় কে জানে। মানুষের বিশ্বাস অর্জন করতে সময় লাগে। আর তখনই কার মৃদু পায়ের শব্দ। টেবিলে খুটখুট করছে। নটু আসতে পারে, পটুও। এরাও আমার পাশে শুয়ে দিবানিদ্রা দেবে। বদ্রিদা ওদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছেন। পাশে শোয় ঠিক, কিন্তু ঘুমাতে চায় না। এপাশ ওপাশ করে। কখনো দুজনে মারামারি পর্যন্ত শুরু করে দেয়। সব কিছুর মীমাংসা করতে হয় আমাকে। চোখ খুলে দেখলাম তারা কেউ কি না। না, তারা নয়, লক্ষ্মী। সে সোজা আমার দিকে তাকিয়ে বলল, খেলে না কেন মাস্টার? একটা কড়া জবাব দিব ভাবলাম, কিন্তু চোখ দুটো এত মায়াবী যে কড়া কথা বলা গেল না। আমি খাইনি বলে যেন এক গোপন কষ্ট বয়ে বেড়াচ্ছে। থাকতে না পেরে এখানে চলে এসেছে। বললাম, খেলাম তো। এটা খাওয়া? তুমি কতটা খাওয়া আমি দেখি না। তুমি খেতে খেতে চোখের জল ফেলছিলে কেন? লক্ষ্মী কেমন চিৎকার করে উঠতে গিয়েও পারলাম না। পাশ ফিরে শুয়ে বললাম, এখন যাও, আমি ঘুমাবো। ঘুমাতে কে বারণ করেছে? ঘুমাও না, তাই বলে তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না। একবার বলতে ইচ্ছে হলো, তুমি কি এ বাড়ির গোয়েন্দা? বৌদিকে না আবার বলে দেয়। ওরা তবে কি ভাববে? উঠে বসলাম। ধরা পড়ে গেছি যখন উপায় কি? বললাম, কাউকে বলো না। লক্ষ্মী কেমন মাথা নিচু করে বলল, তুমি এটা মাস্টার ভাবলে কি করে যে আমি সবাইকে বলে বেড়াবো? আমি ছোট জাতের বলে মনটা ছোট হবে কেন? কালীর থানে থাকলে মন ছোট রাখতে নেই। তিনি সব দেখতে পান। গোঁসা হবে না তার? এহেন মেয়েটির সঙ্গে আমি কথায় কি করে পারি? চুপচাপ থাকলাম। লক্ষ্মী তবু দাঁড়িয়ে আছে, যাচ্ছে না। কি ভাবছে কে জানে। লক্ষ্মী গায়ে কিছু পরে না, অথচ শরীর আশ্চর্যভাবেই ঢেকে ঢুকে রাখতে শিখেছে। এ বয়সটা এমন যে সব কিছু ফুটে বের হতে চায়। লক্ষ্মী টের পায় বলেই শরীর নিয়ে এবং তার ডুরে শাড়ি নিয়ে সব সময় খুব সতর্ক থাকে। আমার ঘরে হুটহাট চলে আসে, ওতে আমি শঙ্কিত হই। এই সেদিনও এটা ছিল না। ছোড়দির কথা মতো সব করতে পারতাম। ছোড়দির পিছনে সাইকেলে চেপে কতদিন দামোদরের পাড়ে চলে গেছি। নদীর চড়ায় হেঁটে বেরিয়েছি। ছোড়দি কত কথা বলতো, বিলু তুই বড় হবি কিন্তু। পিলু, ছোড়দি, মা, বাবা সবাই চায় আমি বড় হই। সেই বড় হওয়াটা লক্ষ্মীও বুঝি চায়। কলেজে যাবার দিন দেখলাম আমার একটা মাত্র ফুল প্যান্ট ধুয়ে সুন্দর করে ভাঁজ করে বালিশের নিচে রেখে দিয়েছে। আমি কি পরে যাব না যাব আমার চেয়ে লক্ষ্মী যেন সেটা বেশি জানে। কে তাকে এই দায়িত্ব দিয়েছে? বৌদি, বদ্রিদা, নাকি সে নিজেই এভাবে মানুষের দায়িত্ব নিতে ভালোবাসে? অন্য মানুষক হলেই দেখছি লক্ষ্মী কখন এসে আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে বসে গেছে। বুঝতে পারছি সাপের খোলস ছাড়ার মতো আমার পুরনো খোলসটা এবার শরীর থেকে ধীরে ধীরে খসে যাচ্ছে। নতুন খোলস, নতুন এক আশ্চর্য ছাপ এবং দারুচিনি গাছের মতো সুঘ্রাণ। কে যেন ধীরে ধীরে এসে একটা সঠিক আস্তানা গাড়তে চাইছে। তার জন্য প্রায় জানালায় অথবা জ্যোৎস্না রাত্রে কোনো নিরিবিলি আকাশের নিচে নক্ষত্র দেখতে দেখতে ভাবি, সে কে? সে কোনো রহস্যময়ী নারী যে আমায় কোনো ফুলের উপত্যকায় নিয়ে যেতে চায়। পিলু সেটা টের পেয়ে গেছে কিনা কে জানে। সে আর আসে না। প্রায় জানালায় মনে হয় সে এসে দাঁড়িয়ে ডাকবে, দাদা আমি রে। সেই স্বর্গীয় হাসিটি লেগে থাকবে পিলুর মুখে। আমি বলবো, আয় ভিতরে আয়,
আজ তুই এখানেই খেয়ে যাবি। লক্ষ্মী টের পেয়ে বলেছিল, বাড়ি যাও না মাস্টার, ভাইয়ের জন্য মন কেমন করছে। কেমন উদাস গলায় বললাম, অনেকের জন্যই মন কেমন করে, কিন্তু কাউকে বলতে পারি না। পিলু কেবল সেটা ধরে ফেলেছে, সে আর সেভাবে বুঝি আমার কাছে আসবে না। লক্ষ্মী কি বুঝে মাথা নিচু করে রাখল। যে মেয়েটা সারাদিন চোপা করে, তার চোখও দেখলাম কেমন জলে ভার হয়ে উঠছে। ধরা পড়ে যাবে বলে সে দৌড়ে ভিতরে চলে গেল। এরপর অনেক দিন লক্ষ্মী আমার সামনে আসেনি। তাকে আর আগের মতো কাছাকাছি দেখতে পাই না।